নতুন কাহিনী, বিক্রম বেতাল, গল্পে কথা মঞ্জুরি, বিক্রম বেতাল, সবার মনের রূপকথা, বিক্রম বেতাল, স্বপ্নেরই ঝরা পাতা। বিক্রম বেতাল। জীবনের মোড়কে গল্প হাজার, নীল লাল সাদা কালো রঙের বাহার, কল্পনায় রূপকথায় মিলে একাকার, তাই নিয়ে আসছে পর্দায় এবার বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল। উত্তরের চিত্রকূট রাজ্য জঙ্গল পাহাড় পর্বতে ঘেরা। চিত্রকূট রাজ্যের বাসিন্দারা এক বিশ্বাস নিয়ে চলে। তাদের বিশ্বাস উত্তরের পাহাড়ের জঙ্গলে এক মায়াবী অজগরী বাস করে। সে মায়াবী তার মায়া বলে উত্তরের পার্বত্য অঞ্চলকে এমন ভাবে ঘিরে রেখেছে কোনো মতে উত্তর সীমান্ত হতে শত্রুপক্ষ চিত্রকূট রাজ্যে প্রবেশ করতে পারে না। তারা বলে, হ্যাঁ, উত্তরের জঙ্গলের ওই মায়াবী অজগরের মায়া বলেই আমরা সুরক্ষিত আছি। আমাদের সমস্ত রকম বিপদ আপদ থেকে ওই মায়াবী অজগরই আমাদের রক্ষা করে চলেছে বছরের পর বছর। সাক্ষাৎ দেবী। দেবী নয় তো কি, কখনো মানুষের রূপ ধরে, আবার কখনো বা হিংস্র জন্তুর রূপ ধরে রক্ষা করে চলেছে আমাদের রাজ্যকে। কি সব বাজে বকছো? বিশ্বাস করো না হে। না, বিশ্বাস করি না। তুমি কি নিজের চোখে দেখেছো? না, তা দেখিনি ঠিকই, তবে তবে কি? হ্যাঁ, তবে কি? ওহে, এ কথা সত্যি যে আমরা কেউ তাকে সচক্ষে দেখিনি, সবই লোকমুখে শোনা। তবে জেনে রাখো, ওই অজগরই সাক্ষাৎ দেবী। তার জন্যই আমরা সুরক্ষিত রয়েছি, বুঝলে? চিত্রকূট রাজপ্রাসাদ। প্রণাম পিতা। আয় আয় বাবা আয়। কি হয়েছে? আমি শিকারে যেতে চাই, তাই আপনি যদি অনুমতি দেন। শিকার? তা বেশ তো, রাজপুত্র হয়ে শিকারে যাবি, এ আর নতুন কি? তবে হ্যাঁ, উত্তরের জঙ্গলে যাস না বাবা। কেন, কি আছে উত্তরের জঙ্গলে? উত্তরের পার্বত্য জঙ্গলে এক অজগরী বাস করে। সে সাক্ষাৎ দেবী। আমাদের রাজ্যকে উত্তরের শত্রুপক্ষের হাত থেকে একাই যুগ যুগ ধরে রক্ষা করে আসছে। সে সেখানে একাই থাকে। সমস্ত জঙ্গলের জন্তু জানোয়াররাও তাঁকে খুব মান্য করে। নগরবাসীরাও সেখানে যায় না, পাছে সে বিরক্ত হয়। যা চোখে কখনো দেখিনি তা বিশ্বাস করি কি করে? হ্যাঁ, এ সত্য। আমিও তাকে সচক্ষে দেখিনি, কিন্তু এত মানুষের এত যুগের বিশ্বাস তা অমান্য করে কি করে? ঠিক আছে, নিশ্চয়ই শুনব। আমি তবে আসি। তারপর চিত্রসর পিতার অনুমতি নিয়ে শিকারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো।
সারা জঙ্গলে একটা শিকার নেই। পিতার কথা মতো উত্তরে না গিয়ে দক্ষিণে এলাম, কিন্তু এদিকে যে একটাও শিকার নেই। ধুৎ, যাই, উত্তরেই যাই, ওদিকে নিশ্চয়ই ভালো শিকার পাওয়া যাবে। এই, রথ ঘোরাও, উত্তরের জঙ্গলে চলো। হ্যাঁ, উত্তরে? কিন্তু যুবরাজ, উত্তরের জঙ্গলে যে কি? উত্তরের জঙ্গলে কি আছে শুনি? যা বললাম তাই করো। মহারাজ জানতে পারলে? আহ, যা বললাম তাই করো। ঠিক আছে, ঠিক আছে। তারপর পিতার কথা অমান্য করে চিত্রসর উত্তরের পার্বত্য অঞ্চলের জঙ্গলে রওনা দিল শিকারের উদ্দেশ্যে। বাবা, কি ঘন জঙ্গল! এখানে নিশ্চয়ই ভালো শিকার পাওয়া যাবে। আরে, ওই তো, ওই তো একটা হরিণ। যুবরাজ, যুবরাজ কোথায় যাচ্ছেন? শুনুন, জঙ্গলের ভিতরে যাবেন না, আমাদের কথা শুনুন যুবরাজ। তোমরা কেউ পেছনে এসো না, এখানেই অপেক্ষা করো আমার ফিরে আসা পর্যন্ত। শুনুন, শুনুন যুবরাজ, দয়া করে আমাদের কথা শুনুন। ওই তো, ওই তো ওদিকে। বাবা, কি উঁচু পাহাড়! যাই, ওই পাহাড়ের উপরে চড়ে দেখি জঙ্গলের কোন দিকে জন্তু জানোয়ার আছে। যুবরাজ এখনো তো ফিরল না, কি যে হলো? একবার এগিয়ে দেখবে নাকি? খেপলে নাকি? চলো চলো, ফিরে যাই, তারপর ওই ভয়ঙ্কর অজগরীর সামনে পড়লে আর রক্ষে থাকবে না। হ্যাঁ, তা যা বলেছ। এর চেয়ে বরং চলো মহারাজকে গিয়ে ঘটনাটা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কি বলছো? এত বারণ করা সত্ত্বেও সেই উত্তরের পার্বত্য জঙ্গলেই গেল? ওফ, তোমরা আটকালে না কেন? মহারাজ, আমরা অনেক বারণ করেছি যুবরাজকে, কিন্তু কোনো কথাই শুনলেন না তিনি। এখনই সৈন্য পাঠাও, দেখো কোথায় সে। শেষে কোনো বিপদে পড়বে না? মহারাজ, মহারাজ আপনি শান্ত হন, চিন্তা করবেন না। রাজকুমার বীর যোদ্ধা, ঠিক ফিরে আসবেন, আপনি উতলা হবেন না। কি আশ্চর্য, এত সাপ! তাহলে তাহলে পিতার কাছে যা শুনেছি তা সত্যি। এখনই এসে পড়তে পারে। এখানে এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। যাই যাই, এখনই চলে যাই এখান থেকে। কি কি বিরাট সাপ এদিকেই আসছে! এতদিন অপেক্ষার পর আজ সময় এসেছে। আজ ওদের মা এখানে নেই, এই সুযোগে বাচ্চাগুলোকে আহার করতে হবে। শয়তান, তুই আবার এসেছিস? আজ আমাকে তোমার কোনো শক্তি বাধা দিতে পারবে না। সরে যাও, আমার সামনে থেকে সরে যাও। না,
কারা? খবরদার, তুমি যদি বাচ্চাদের স্পর্শ করো তবে এখনই আমি তোমায় কেটে দু টুকরো করে দেব। তাই নাকি? ক্ষুদ্র মানব, কই দেখি দেখি তোমার কত শক্তি। কে তুমি বাছা? এভাবে আমার সন্তানদের প্রাণ বাঁচানোর জন্য নিজের প্রাণের ঝুঁকি নিয়েছ? আমি চিত্রকূট রাজ্যের রাজপুত্র চিত্রস্বর। তুমিই বুঝি সেই মায়াবী অজগরী? হ্যাঁ, আমি সেই অজগরী, লোকমুখে যার কথা শোনো তোমরা। তুমি তুমি মানুষের মতো কথা বলতে পারো, অথচ তোমার এই সাপ রূপ কেন? এই আমার আসল রূপ। আশ্চর্য! তবে তুমি এই অজগরীর রূপে কেন? আমি ছিলাম যমরাজের দেহরক্ষী। একবার আমার কর্তব্যের অবহেলায় যমরাজ ক্রুদ্ধ হয়ে আমায় অভিশাপ দেন যে সর্পরূপে আমি মর্তে হিমালয় পাহারা দেব। আর এই সময় যদি কোনো মনুষ্য আমার উপর সহৃদয় হয়ে আমায় বন্য জন্তু হিসেবে গণ্য না করে আমায় সাহায্য করে, তবে সেদিনই আমার মুক্তি ঘটবে। আজ আমি আমার সন্তানদের এখানে রেখে পাহারায় বেরিয়েছিলাম। আমার কাজে প্রকৃত নিষ্ঠা ছিল বলেই এই বিপদের সময় তুমি এসে আমায় সাহায্য করলে। আজ প্রমাণ হলো আমি আমার কর্তব্যে অবহেলা করিনি, আর তাই আজ আমার মুক্তি ঘটেছে। কিন্তু তোমার সন্তানরা? ওরাও ওদের রূপ ফিরে পাবে। আমি যাওয়ার আগে তোমায় কিছু উপহার দিয়ে যেতে চাই। না 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 না, আমার কোনো উপহার চাই না। পরিবর্তে শোনো, উত্তরের ওই কোণে শিমুল পর্বতের নিচে একটি জলাশয় আছে। কি আছে ওই জলাশয়ে দেবী? তুমি ওখানে যাও চিত্রস্বর। ওখানে পৌঁছে আমায় প্রশ্ন করো, আমি বলে দেব তোমায় কি করতে হবে। ঠিক আছে দেবী, এখনই যাচ্ছি আমি। তারপর দেবীর কথা মতো চিত্রস্বর শিমুল পর্বতের নিচের জলাশয়ের উদ্দেশ্যে রওনা দিল। চলতে চলতে অবশেষে জলাশয়ের সামনে এসে উপস্থিত হলো। এ কি? এ তো সোনার জল! আশ্চর্য! কি আছে এই জলাশয়ে? দেবী, এখন কি করব আমি? এবার ওই জলাশয়ের মাঝে গিয়ে ডুব দাও। ডুব দিলে দেখবে একটি প্রবেশ দ্বার। সেই দ্বার খুলেই প্রবেশ করো ভিতরে। ঠিক আছে দেবী। দেবীর কথা মতো চিত্রস্বর জলাশয়ের মাঝখানে এগিয়ে চলল। তারপর
ওরে বাবা, তো চারিদিকেই শুধু সোনা। এই যে সোনার রাজ্য, সোনার রাজ্যে এসে পড়েছি আমি। চিত্রস্বর, এই সম্পত্তি চিত্রকূট রাজ্যেরই সম্পত্তি। এর লোভে উত্তরের পার্বত্য অঞ্চল থেকে শত্রু রাজ্য বারবার চিত্রকূটে প্রবেশের চেষ্টা করেছে, যুগ যুগ ধরে। এতদিন আমি এগুলো পাহারা দিয়েছি। এখন তোমার কাছে এই দায়িত্ব সঁপে দিয়ে আমি নিশ্চিন্তে ফিরতে পারবো। কিন্তু দেবী, তুমি মহাবীর, আমি জানি তুমিই পারবে এগুলো রক্ষা করতে। তবে হ্যাঁ, এই সম্পদের কখনো অপচয় করো না। আমি আসি। না, এবার ফেরা দরকার। পিতার কাছে গিয়ে সমস্ত ঘটনা বলা দরকার। উফ বাবা, শেষ পর্যন্ত ফিরে এলেন। ওই তো যুবরাজ ফিরে এসেছেন। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। তারপর সৈন্য সামন্ত সহ যুবরাজ চিত্রস্বর নিজ রাজ্যে পিতার কাছে ফিরে এলো। মহারাজ, এ কেমন হলো যে সোনার সম্পত্তি যুগ যুগ ধরে অজগরী রূপী দেবী রক্ষা করেছেন, যে সম্পত্তির লোভে যুগ যুগ ধরে বিদেশিরা চিত্রকূট আক্রমণ করেছে, সেই সম্পত্তি দেবীর মুক্তি ঘটতেই দেবী উপহার মনে করে চিত্রস্বরকে দিয়ে দিলেন। এটাও কি কর্তব্যের অবহেলা নয় মহারাজ? বেতাল, যুগ যুগ ধরে অজগরী রূপী দেবী সেই সোনার সম্পত্তি পাহারা দিয়েছেন। শাপভ্রষ্টা হয়ে মর্তে বাস করার সময় এটাই ছিল তার কর্তব্য। যতদিন তিনি শাপভ্রষ্টা হয়ে মর্তে ছিলেন, ততদিন তিনি তার দায়িত্ব নিপুণভাবে পালন করেছেন। কিন্তু শাপমুক্তি ঘটার পর তাকে পুনরায় ফিরে যেতে হবে স্বর্গলোকে। এ সময় নিশ্চয়ই ওই সম্পত্তি তিনি ফেলে রেখে যেতে পারেন না। চিত্রস্বর মহাবীর, তাই দেবী মনে করেছেন এ দায়িত্ব চিত্রস্বর ঠিকই পালন করতে পারবে। আর তাছাড়া এ সম্পত্তি চিত্রকূট রাজ্যেরই সম্পত্তি, সুতরাং উত্তরাধিকার সূত্রে চিত্রস্বরেরই পাওয়ার কথা এ সম্পত্তি। মহারাজ, তুমি এবারও সঠিক উত্তর দিয়েছ, কিন্তু আবার তুমি কথা বলে ফেলেছ। তাই শর্ত অনুযায়ী আবার আমি চললাম মহারাজ, আমি চললাম। বেতাল, বেতাল যেও না, যেও না বেতাল, দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। বেতাল, বেতাল তুমি যেও না। বেতাল, বেতাল যেও না, দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। বেতাল যেও না, আমি আসছি। বেতাল।